আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের জীবনের নানান কথা, পিছনে ফিরে দেখা। আপনারা অলরেডি থাম্বনেইলটা দেখেছেন। তো এখানে আমি যে ভিডিওটা দিচ্ছি তার মূল কারণ হলো, এর আগে আমি মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের কর্মজীবন সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম, বেশ বড় ভিডিও। তো আমি বলেছিলাম ভিডিওর ভিউ যদি 5,000 ক্রস করে তাহলে আপনারা আরেকটা ভিডিও পাবেন। তো ক্রস করেছে, এই জন্য আমি আপনাদেরকে আবারও ওই ভিডিওর কারণে আরেকটা ভিডিও দিচ্ছি। এই ভিডিওতে আমি বিভিন্ন বেসিক বিষয় নিয়ে আলোচনা করব, যেখান থেকে আপনারা আপনাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আমরা প্রথমেই মকরের ঘরকে একটু বিশ্লেষণ করব। মকরের ঘরে তাকালে দেখতে পাই আপনাদের মূল নক্ষত্র অধিপতি হচ্ছে রবি এবং রাশির অধিপতি শনি। এই ঘরে মঙ্গল তুঙ্গি হয়। ঘরটা হচ্ছে চর চরকারক এবং হচ্ছে পৃথিবী তত্ত্ব। তা আমরা এখানে আপনার যে তিনটা নক্ষত্র পাই সেটি হচ্ছে 21, 22 এবং 23, যা দ্বারা জন্ম, সম্পদ এবং বিপদ তারাকে আমরা জানতে পারি। এবং আপনি যখন জীবনের দশা পার করেন তখন জীবনের প্রথম দশা হিসেবে আপনি পাচ্ছেন রবির দশা, এরপরে পাচ্ছেন চন্দ্রের দশা এবং তারপরে পাচ্ছেন মঙ্গলের দশা। এতে করে আমি হিসাব করে যেটি পেলাম, এইটুকুর মধ্য দিয়ে আপনি আপনার জীবনের একাডেমিক লাইফটা পার করে ফেলেন মঙ্গলের দশা পর্যন্ত গিয়ে। আর তারপরে যে দশাটা আসে রাহুর দশা, এই দশাতেই আপনি মূলত আপনার কর্মজীবনটা পার করেন। সেক্ষেত্রে জন্ম সময় আপনার রাহু কোথায় আছে সেটি অবশ্যই বিবেচ্য বিষয়। আপনারা অবশ্যই দেখবেন রাহু কোথায় আছে। রাহু যদি ভালো পজিশনে না থাকে এবং রাহু যে ঘরে থাকবে সেই ঘরের অধিপতি যদি ভালো জায়গায় না থাকে, তাহলে কিন্তু আপনার পক্ষে কর্মজীবনে ভালো করা কঠিন হবে। এই কথা আমি আগের ভিডিওতে বারবার বুঝিয়েছিলাম। দেখুন, এখানে আপনার জীবনে কিছু কিছু জায়গা আছে যেখানে আপনাকে সাবধান থাকতে হবে, আবার কিছু জায়গা আছে এগিয়ে যেতে হবে। যেমন এখানে একটা কথা বলা যায়, আপনার রাশির অধিপতি শনি, আবার নক্ষত্র অধিপতি রবি। দেখুন শনি এবং রবির ভিতরে কি বিপরীত প্রবলেম। দেখুন, শনি শনি হচ্ছে আপনার যে চতুর্থ ঘর অর্থাৎ মেষ, এই ঘরে নিঃস্ত হয়। আর এইটা হচ্ছে আপনার রাশির অধিপতি, রাশির অধিপতি ওখানে নিঃস্ত হলো, অথচ নক্ষত্র অধিপতি ওখানেই তুঙ্গি হয়, মানে চতুর্থ ঘর। অর্থাৎ আপনি যদি ফ্যামিলির প্রতি দুর্বল থাকেন বা ফ্যামিলিতে ইনভেস্ট করেন, জমি জমা কেনেন, তাহলে সেই ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন আপনি এখান থেকে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন। ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কেন বেশি? কারণ হচ্ছে এই রবি অষ্টমপতি, এই রবি অষ্টমপতি হয়ে চতুর্থে তুঙ্গি হচ্ছে। আর আপনার রাশির অধিপতি এবং সম্পদের অধিপতি যে শনি, সে কিন্তু চতুর্থে নিচস্থ হচ্ছে। অতএব আপনারা দেখবেন খেয়াল করে, আপনারা যদি ফ্যামিলির প্রতি দুর্বল থাকেন বা ফ্যামিলির জন্য নিজের জীবনকে উৎসর্গ করেন বা ডেডিকেশনটা বেশি দেখান, সেক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই আপনারা সেখান থেকে নেগেটিভ ফিডব্যাক পান এবং ফ্যামিলির কারণে কষ্ট পান। বসত ভিটা জমি জমা এই সমস্ত থেকে আপনাদের কষ্ট রয়েছে। মায়ের কাছ থেকে আপনারা দুঃখ কষ্ট পান, মায়ের কাছ থেকে প্রপার যে একটা ট্রিটমেন্ট পাওয়া সেটি আপনারা পান না। অ্যাফেকশনের অভাব আছে আপনাদের জীবনে। এবার দেখুন, এই যে শনি এ দশমে তুঙ্গি হয়, আর ওই রবি অষ্টমপতি সে দশমে নিযস্ত হয়। অর্থাৎ আপনাদের মধ্যে একটা বিশেষ কোয়ালিটি আছে, আর তা হলো বিপদকে জয় করা। অর্থাৎ অষ্টমপতি দশমে থাকছে আপনার কর্মক্ষেত্রে যদি আপনি থাকেন, তাহলে দেখবেন যে আপনি ওখানে যথেষ্ট ভালো করেন। অর্থাৎ কর্মময় জীবন আপনার, কর্মক্ষেত্রে আপনি খুব বেশি অ্যাক্টিভ, যেটাকে বলে প্রো অ্যাক্টিভ। আর অষ্টমপতি দশমে এসে একটা ভালো ফল দিতে পারে, এখানে এসে নিঃস্ত হয়, তার মানে হচ্ছে এখানে একটা ভালো ফল দিতে পারে। ভালো ফলটা কি? এ হচ্ছে বিপদে আপদে আপনাকে হেল্প করে। অর্থাৎ ধরুন আপনি কোনো বিপজ্জনক পরিস্থিতিতে পড়লেন, যে কাজে যেতে মানুষ সাহস পায় না, সেরকম পরিস্থিতিতে আপনি ভালো করে দেখাচ্ছেন, এটি আপনার জন্য একটা বিরাট প্লাস পয়েন্ট। আপনি দেখবেন বিপজ্জনক কাজগুলোতে আপনি ভালো করেন, এবং ওই ধরনের কাজ বা কাজে ভালো করার কারণে অন্যরা আপনাকে অনেক বেশি গুরুত্ব দেয়। হঠাৎ করে যে আলোর ওঠানামা করলো, এর মূল কারণ হচ্ছে কারেন্ট ছিল না, এসি ডেসি লাইট চলছিল, তার কারণে হঠাৎ করে লাইট আসার কারণে এই আলোটা হয়েছে। আচ্ছা,
তো এখন আমি এটাকে ব্যালেন্স করব কি করে সেই বিষয়টা আমি একটু বলি। ব্যালেন্স করার উপায় হচ্ছে আপনি দেখবেন মঙ্গলকে, দেখুন মঙ্গল এখানে তুঙ্গি হয়, এই আপনার রাশিতে মঙ্গল তুঙ্গি হয়। মঙ্গল ব্যালেন্স করছে কিভাবে দেখেন, মঙ্গল হচ্ছে আপনার জন্য একাদশপতি এবং চতুর্থপতি, অর্থাৎ যে চতুর্থ ঘর নিয়ে প্রবলেম হচ্ছিল, অর্থাৎ মনের কারক ঘর, ওই চতুর্থের অধিপতি মঙ্গল যে আপনার এই রাশিতে তুঙ্গি হয়, যা দ্বারা সে বোঝাতে যাচ্ছে প্রচেষ্টা, প্রচেষ্টাই সবকিছু, প্রচেষ্টার বাইরে আর কোনো কিছু নেই। যুদ্ধ করে সবকিছু অর্জন করে নেব, ভাগ্যের আশায় বসে থাকবো না, এটি হচ্ছে মূল কথা। এদিকে এই মঙ্গল একাদশপতি, এই মঙ্গল ওই আপনার রাশিতে তুঙ্গি হচ্ছে, যার কারণে প্রাপ্তি যোগ আপনার জীবনে সবসময়ের জন্য আছে, অর্থাৎ যুদ্ধ, সংগ্রাম, বিদ্রোহ এর মাধ্যমে নিজের প্রচেষ্টা বলে আপনি সবকিছু অর্জন করে নিতে পারবেন, এবং সেই ক্ষেত্রে সবকিছু আপনার হাতের মুঠোয় থাকবে। অর্থাৎ চতুর্থ দশম নিয়ে যে প্রবলেম ছিল তার মোকাবেলা কিন্তু মঙ্গল এসে করছে। এবার মঙ্গলের যে সমস্যাটা, সেই সমস্যাকে মোকাবেলা করছে মঙ্গল, আবার আপনার সপ্তমে গিয়ে নিঃস্ত হয়, সপ্তমে গিয়ে নিঃস্ত হয়, এই জিনিসটা একটু বুঝতে হবে। দেখুন আপনার জীবনের যে দ্বিতীয় দশা, অর্থাৎ প্রথম দশা তো রবির দশা, দ্বিতীয় দশা হচ্ছে চন্দ্রের দশা। এই চন্দ্রই হচ্ছে আপনার সপ্তমে বসে আছে, সপ্তমপতি বসে আছে বলতে সপ্তমের ঘর আর কি। তো দ্বিতীয় পতি যখন দশা হিসেবে আসছে আপনার জীবনে, তখন আপনি স্কুল জীবনে আছেন, ওই ক্ষেত্রে দেখবেন অধিকাংশ ক্ষেত্রে ভুল ব্যক্তির পাল্লায় পড়ে ভুল পথে চলে যাওয়ার প্রবণতা থাকবে আপনার জীবনে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সাবধান থাকতে হবে। তো যাই হোক, এই ঘরে এসে এই মঙ্গল আবার নিঃস্ত হয়, অর্থাৎ যে মঙ্গল আপনাকে এতক্ষণ শনি এবং রবির বিষয়ে ইমব্যালেন্সের ক্ষেত্রে ট্যাকেল দিচ্ছিল, এই মঙ্গলও কিন্তু কোথাও গিয়ে দুর্বল হয়, আর সেটি হচ্ছে জীবনসঙ্গী। অর্থাৎ আপনি যদি আপনার জীবনের যে রাহুর দশা, এই রাহুর দশা আসতে আসতে আপনি যদি বিপরীত লিঙ্গের প্রতি দুর্বল হয়ে যান বা তাদের সাথে প্রণয়ের সম্পর্কে আবদ্ধ হয়ে যান, তাহলে মঙ্গল আপনাকে কোনোভাবে হেল্প করতে পারবে না। আপনার যে প্রচেষ্টা বল, আপনার যে উত্থান, আপনার মধ্যে যে বিদ্রোহী সুলভ আচরণ, অর্থাৎ যে কোনো বিপরীত পরিস্থিতিকে তোয়াক্কা না করে সামনে এগিয়ে যাওয়া, এই যে মানসিকতা আপনার মধ্যে ছিল, হার না মানার প্রবৃত্তি, সেটি কিন্তু ওই বিপরীত লিঙ্গের মানুষের পিছনে ঘোরার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে মঙ্গলও কিন্তু এখানে ইমব্যালেন্সে পড়ে যায়। এখন আমরা দেখব রাজযোগকারী গ্রহ। আপনার রাজযোগকারী গ্রহ হচ্ছে শুক্র। সব শেষে আমরা তাহলে দেখলাম যে শনি, রবি, মঙ্গল এরা কেউই এসে এখানে ব্যালেন্স করতে পারে না। আমি শুক্রের কথা বলবো, কিন্তু তার আগে বলি বৃহস্পতির কথা। আপনি হয়তো বলতে পারেন যে বৃহস্পতির মতো একটা গ্রহকে আমি বিবেচনায় নিইনি। আমি বলছি, দেখুন বৃহস্পতি হচ্ছে আপনার দ্বাদশপতি, দ্বাদশপতি তৃতীয় পতি, এ সপ্তমে গিয়ে শক্তিশালী হয়, অর্থাৎ দ্বাদশপতি শক্তিশালী হচ্ছে আপনার সপ্তমে গিয়ে। এর অর্থ হচ্ছে আপনার জীবনে যদি জীবনসঙ্গী চলে আসে, তাহলে সে আপনার মধ্যে ওই জীবনের প্রতি যে উদাসীনতা, অর্থাৎ দার্শনিক সত্তা যেটাকে বলে, সেইগুলোকে জাগাবে। অর্থাৎ কোনো কিছু ভালো লাগবে না, সংসার ছেড়ে চলে যাওয়ার যে মানসিকতা, জ্ঞান আপনার হবে, জ্ঞান হবে, কিন্তু কাজ করবে। কারণ বৃহস্পতি তো আপনার এই রাশিতে নিঃস্ত হয়, আপনার তো জ্ঞান দরকার না, আপনার আপনার জ্ঞান দরকার না, আপনার দরকার হচ্ছে প্রচেষ্টার মাধ্যমে কোনো কিছু অর্জন করা। যেমন পুলিশ, আর্মি, তারা এত নলেজ দিয়ে কি করবে? তাদের যে কাজ সেটা করলেই মানে তাদের দায়িত্ব হচ্ছে ওইটা, তাদের নলেজেবল হতে হবে না, কমান্ড মানতে হবে, এটাই হচ্ছে কথা। তো আপনি ওরকম টাইপের কমান্ড মানতে হবে, আপনার নলেজেবল হওয়া লাগবে না। তো এই ক্ষেত্রে বৃহস্পতি আপনাকে হেল্প করতে পারছে না। এই বৃহস্পতি দ্বাদশপতি, সে যখন তুঙ্গি হচ্ছে, সে সপ্তমে গিয়ে তুঙ্গি হচ্ছে, আর সে তৃতীয় পতি, সেও প্রচেষ্টারই কারক, সে সপ্তম গিয়ে তুঙ্গি হচ্ছে। তো ক্ষেত্র বিশেষ আপনার জীবনে আপনি যদি জীবনসঙ্গীর প্রতি খুব বেশি দায়বদ্ধ থাকেন, তাহলে আপনার পরিশ্রমের মাত্রা, প্রচেষ্টার মাত্রা অনেক অনেক বাড়বে। কিন্তু কি হবে, সংসারের প্রতি আপনার উদাসীনতা বাড়বে, জীবনকে ভালো লাগবে না। তার মানে এই জীবনসঙ্গী দিয়ে, মানে বৃহস্পতির যে প্রভাব, এ দিয়ে কিন্তু আপনি আপনার জীবনকে ডেভেলপ করতে পারছেন না ওইভাবে, ঠেলাই পড়ে, অর্থাৎ চাপে পড়ে আপনি কাজ করছেন। এইটাকে আমি ডেভেলপমেন্ট মনে করি না, কারণ এটা তো স্বতঃস্ফূর্তভাবে আসছে না, তাই না? এখন আমরা চলে আসব রাজযোগকারী গ্রহ কি পরামর্শ দিচ্ছে। রাজযোগকারী গ্রহ হচ্ছে আপনার জন্য শুক্র। এই শুক্র হচ্ছে দশমপতি এবং সে একই সাথে পঞ্চমপতি, বিরাট বিরাট ঘরের অধিপতি। এ তুঙ্গি হয় কোথায়? প্রচেষ্টার ঘরে, অর্থাৎ মিনে। তো শুক্র পরামর্শ দিচ্ছে প্রচেষ্টাই হচ্ছে
প্রচেষ্টাই হচ্ছে সর্বশেষ কথা। অর্থাৎ আপনি যদি প্রচেষ্টা করেন তাহলে আপনার ব্যর্থতা কেউ কখনোই ঠেকাতে পারবে, আপনার সফলতা কেউ কখনোই ঠেকাতে পারবে না। আপনার ব্যর্থ হওয়ার কোনো সুযোগই নেই। আপনি তাহলে শুক্রের শুক্রের বিষয়টাকেই সর্বোচ্চ প্রাধান্য দিবেন। এখন এই শুক্রও তো কোথাও নিঃস্ত হয়, তো শুক্র যেখানে নিঃস্ত হয় আমরা সেই বিষয়টাকে টোটালি অ্যাভয়েড করে চলবো। সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে শুক্র নিঃস্ত হয় আপনার নবমে, অর্থাৎ ভাগ্য ঘরে। তার মানে রাজ্যকারী গ্রহ শুক্র আপনাকে এই তথ্য দিতে যাচ্ছে যে আপনি যদি ভাগ্যের আশায় বসে থাকেন তাহলে আপনার বিপর্যয় নিশ্চিত। শুক্র নবমে নিঃস্ত হয়, নবমের অধিপতি বুধ এ নিঃস্ত হয় কোথায়? ওই যে প্রচেষ্টার ঘরে। অর্থাৎ শুক্র আর বুধের যে দ্বৈততা, দ্বৈততা বলছি বিরোধিতা, এইটা কিন্তু এখান থেকে স্পষ্ট এবং স্পষ্ট হচ্ছে এবং আমাদেরকে একটা কনক্লুশনে আসতে সহযোগিতা করছে। অর্থাৎ বুধ আপনার নবমপতি ভাগ্যপতি সে নিঃস্ত হয়ে যাচ্ছে কোথায়? প্রচেষ্টার ঘরে। অর্থাৎ আপনি যদি প্রচেষ্টা করেন আপনার ভাগ্যের কোনো প্রয়োজনই নেই। আর আপনি আপনার রাশি খেয়াল করলে দেখবেন সেখানে দিন আছে, সেখানে রাত আছে, অর্থাৎ সেখানে শনি আছে, সেখানে রবি আছে, সেখানে মঙ্গল আছে, সেখানে যুদ্ধ আছে, সেখানে বৃহস্পতি নিঃস্ত আছে। অর্থাৎ নলেজের কোনো জায়গা নেই, জাস্ট কমান্ড। ওই যে বলে না ফায়ার, তো ফায়ার করতে বলেছে, ফায়ার করতে হবে, বিবেচনা করার সুযোগ নেই, অর্থাৎ কমান্ড মানতে হবে। তার মানে আপনি আপনার জীবনে যদি এমন কাউকে বেছে নেন যে আপনাকে কমান্ড দিতে পারে, তাহলে আপনার কোনো ক্ষেত্রেই আপনার পরাজয় হতে পারে না। এটি হচ্ছে আপনার জীবনের রহস্যময় জায়গা, যা আপনি বুঝতেছেন কিনা। এছাড়াও দেখুন আপনার যে এই ঘরটা কিন্তু চর কারক, অর্থাৎ চলনশীল হতে হবে আপনাকে। বসে থাকলে চলবে না, চলতে হবে, ক্রমাগত চলতে হবে। আপনাকে সবসময় দৌড়ের উপর থাকতে হবে, এরকম একটা জীবন আপনার। আপনি এক্সারসাইজ করবেন, তারপরে হচ্ছে আপনি যে কোনো কিছু সবসময় ডেভেলপ করার চেষ্টা করবেন। বসে থাকার কোনো সুযোগ নেই, ডেভেলপমেন্ট, ক্রমাগত ডেভেলপমেন্ট। কারণ রাজ্যকারী গ্রহ তৃতীয় ঘরে তুঙ্গি হচ্ছে, ডেভেলপমেন্ট ছাড়ার কোনো কথা নেই। আমি আরও বিষয় আলোচনা করব, এখনই আলোচনা করব। তো আপনারা মনে করেন না যে ভিডিও এখানে শেষ। আমি যে কথাগুলো বলছি, কথাগুলো কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন আমি কিছু কিছু জায়গায় মার্ক করেছি, আমি সেই বিষয়গুলো এখন একটু বলবো। সেটি হলো যে আপনার জীবনে আপনি ক্ষেত্র বিশেষ দেখবেন যে আপনার সন্তান যদি বিবাহিত আপনি হয়ে থাকেন, তাহলে দেখবেন আপনার সন্তানের প্রতি আপনার বিশেষ দুর্বলতা থাকবে। কেন? কারণ হচ্ছে আপনার যে সপ্তমপতি চন্দ্র, এই সপ্তমপতি পঞ্চমে পজিশন পাই এবং একাদশে গিয়ে নিঃস্ত হয়ে যায়। অর্থাৎ বোঝাতে যাচ্ছে যে আপনার সপ্তমপতি তার সাথে সে হচ্ছে সন্তানের ক্ষেত্রটার সাথে সংযুক্ত। অর্থাৎ আপনার সে হচ্ছে একাদশ, অর্থাৎ আয়ের ক্ষেত্রে সে হয়তো আপনাকে সহযোগিতা করতে পারবে না, কিন্তু সে আপনার জীবনে সন্তান সুখ দিতে পারবে, সন্তানের ক্ষেত্রটা ভালো দেখাতে পারবে। হ্যাঁ, কিন্তু তার জন্য আপনার যথেষ্ট ব্যয় হবে, এই জিনিসটা বোঝায় আর কি। তো এই ক্ষেত্রে আপনি একটু সতর্ক থাকবেন। আপনার জীবনে আপনি বলতে পারেন যে বিবাহ ব্যবসা এই জিনিসটার মধ্যে কিভাবে সিদ্ধান্ত নেবেন। তা আমি বলবো যে ব্যবসাপতি চন্দ্র সে কিন্তু আয়ের ঘরে নিঃস্ত, সপ্তমপতি আয়ের ঘরে নিঃস্ত, অতএব ব্যবসা বাণিজ্য আপনার জন্য না। আপনি সার্ভিসে ভালো করবেন, কারণ এই যে দেখুন সার্ভিস মানে আপনার মধ্যে ওই যে বললাম কমান্ড মানার প্রবৃত্তি আছে, তার জন্য আপনি কাজ করতে পারেন খুব ভালো। শরীর স্বাস্থ্য শক্ত সমর্থ আপনার, তার জন্য আপনি এই বিষয়ে ভালো আছেন। তবে একটা জিনিস হয়, আপনার মেজাজের উত্থান পতন হয়, অতিরিক্ত হঠাৎ করে গরম হয়ে যাওয়া, অতিরিক্ত উঠানামা করে আপনার মেজাজ, হঠাৎ করে রেগে গেলেন, হঠাৎ করে ঠান্ডা হলেন, এসব হয়। আর আরেকটা বিষয়, অষ্টমপতি যেহেতু রবি আপনার নক্ষত্র অধিপতি, এখানে আপনার আবেগ দেখানোর কোনো জায়গা নেই। আপনাকে কঠোর হতে হবে, যে কোনো কিছুতে আপনাকে কঠোর হতে হবে এবং কঠোরভাবেই সিদ্ধান্ত নিতে হবে। জীবনে বড় বড় সিচুয়েশন আসবে যেখানে হয়তো আপনাকে ঝাঁপ দিতে হতে পারে, কোনো একটা কিছুতে ঝাঁপ দিতে হতে পারে, আপনাকে ঝাঁপ দিতে হবে। পিছনে ফিরে দেখার কোনো সুযোগ নেই, অর্থাৎ পিছু টানের কোনো সুযোগ নেই। আপনার এমন এক রাশি যেখানে আপনার কোনো পিছু টান নেই। এবার দেখি দ্বিতীয়পতি, এই যে শনি দ্বিতীয়পতি, এ চতুর্থে নিঃস্ত হয়, অর্থাৎ জমি জমার ঘরে নিঃস্ত হয়। অতএব আপনি ভূমিতে, বাড়িতে, জমিতে এই সমস্ত জায়গায় বিনিয়োগ করবেন না।
এ কর্মঘরে তুঙ্গি হয়, যার কারণে কর্মক্ষেত্রে আপনার ডেভেলপমেন্টের জন্য, আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনি যদি বিনিয়োগ করেন, অবশ্যই তা ভালো সিদ্ধান্ত হবে আপনার জন্য। তা আমি পরামর্শ দিচ্ছি যে আপনি সবসময় চেষ্টা করবেন আপনার যোগ্যতা বৃদ্ধির জন্য কাজ করার, এটা আপনার জন্য বেস্ট ডিসিশন হবে। তারপরে আপনি যদি কখনো সার্ভিসে থাকেন, সার্ভিস, তাহলে অবশ্যই সেটি আপনার জন্য ভালো হবে। ব্যবসা বাণিজ্যে থাকলে উত্থান পতন থাকবে, কারণ ব্যবসা ঘরের অধিপতি তো চন্দ্র, এ তো ঘরে ঘরে প্রতিদিন ঘর পরিবর্তন করে, নক্ষত্র পরিবর্তন করে, যার কারণে উত্থান পতনের মধ্য দিয়ে জীবন কতই বা বার করবেন, কারণ আপনার রাশিতেই তো শনি রবি মঙ্গল বৃহস্পতির এরকম একটা বিষয় রয়েছে, যার কারণে উত্থান পতন হচ্ছে আপনার জীবনের বৈশিষ্ট্য। সেই ক্ষেত্রে আপনি কর্মক্ষেত্রকেও যদি এরকম বেছে নেন, তাহলে অনেক অনেক বেশি টেনশনে পড়বেন, রোগ ব্যাধি পেয়ে বসবে। আপনি আপনার ক্রমাগত যে নিজের যোগ্যতা বৃদ্ধির বিষয়, এইখানে সবচেয়ে বেশি ফোকাস করবেন, এটি হচ্ছে আমার সর্বশেষ পরামর্শ। তা আপনারা যতটুকু শুনলেন, এই যে ভিডিও বেশি বড় করিনি, 15 মিনিট। আমাকে বলছিলেন একজন কমেন্টে যে একটু ভিডিও ছোট করলে ভালো হয়, আমি ছোটই করলাম। আপনাদের এই আলোচনা কেমন লেগেছে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আর ভিডিও যদি আপনারা শেয়ার করেন, ভিডিওর ভিউ যদি আবারও 5000 হয়, আপনাদের কমেন্টের ভিত্তিতে আপনারা যদি বলেন যে এরকম একটা বিষয় নিয়ে আলোচনা করলে ভালো হয়, আমি চেষ্টা করব আলোচনা করার। আপনারা ফিডব্যাক দিলে আমিও তো আছি, আমি ফিডব্যাক দিব। এই যে গত দিনের একটা ঘটনা বলি, মঘা নক্ষত্রের একটা ভিডিও দিয়েছিলাম কর্মজীবন নিয়ে, একদিনের মধ্যেই দেখলাম যে একদিন না 2 দিন হয়েছে, তার মধ্যেই প্রায় 4000 ভিউ হয়ে গেল। তো 5000 হতে তো সময় লাগবে না, হয়তো 3-4 দিনের মাথায় তারা আরও ভিডিও পাবে, ওই বিষয়ে আর একটা ভিডিও। তাহলে দেখুন, যারা যেমন ফিডব্যাক দেয় তারা তেমন ভিডিও পায়। এখন আমি চ্যানেলের নিয়ম অনুসারে একটা ছোট্ট উক্তি বিশ্লেষণ করে এই ভিডিও শেষ করে দিচ্ছি। এখানে আমরা 43 নম্বর উক্তি নিয়ে বিশ্লেষণ করবো আজকে জ্ঞানবাণী বই থেকে। এখানে বলছে যে মায়ের মমতাই শিশুকে স্বাধীন হতে দেয় না, মমতাই আমিত্বের জন্ম দেয়। এখানে মায়ের মমতা শিশুকে স্বাধীন হতে দেয় না, মায়ের মমতার কারণে মা সে শিশুকে তার কাছ থেকে আলাদা করতে চায় না, সে শিশুকে নিজের অংশই মনে করে। এই কারণে সে চায় সে হাঁটা শিখুক, কিন্তু হেঁটে যে সে দূরে চলে যাবে সেটি সে সহ্য করতে পারে না, কারণ সে মনে করে যে সে তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, এবং সে এই বিশ্বাস করে না যে সে স্বতন্ত্র হতে পারে। এই কারণে সে তার ভালো অবশ্যই চাই, কিন্তু সে তাকে স্বাধীন করে দেওয়ার মতন অতটাও ভালো চাইতে পারে না। এই মমতা, তার মমতাই আমিত্বের জন্ম দেয়, এবং সে আমিত্বের কারণে সে সন্তানকে পৃথক করতে পারে না। ফলে সন্তানের মধ্যে যে নিজস্বতা সেটি গ্রো করতে পারে না, তার বৈশিষ্ট্যই সন্তানের ভিতরে বাড়তেই থাকে। তো একটা গাছ যদি আরেকটা গাছ থেকে দূরে না যায়, তাহলে তো সে স্বতন্ত্রতা পায় না, সে বড় হতে পারে না। ওই যে বলে না, বট গাছের নিচেই অন্য গাছ কেন, ঘাসও জন্মায় না। তো এরকমই আর কি, মায়ের মমতাই শিশুকে স্বাধীন হতে দেয় না। হয়তো এই উক্তির ভালো বিশ্লেষণ আপনারা আরো ভালোভাবে পারবেন, কিন্তু আমি জাস্ট আপনাদেরকে উক্তিটা সম্পর্কে একটা ধারণা দিলাম মাত্র। ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। আশা করি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে। সবাই নিজস্ব মতামত জানাবেন, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও এখানে শেষ করলাম। ধন্যবাদ।